ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 20x অধিবৃত্তের উপর যে বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 8 অতি সংক্ষিপ্ত। 8 1 নাম্বার কি বলেছে এখানে, অধিবৃত্ত চ্যাপ্টারের অঙ্ক। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 20x অধিবৃত্তের ওপর কোন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অধিবৃত্তটির ওপরের কোন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যে বিন্দুর ক্ষেত্রে তার কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। বিন্দুর যে কোটি আছে, বিন্দুর স্থানাঙ্কের যে কোটির মান আছে, সেই কোটির মান তার ভুজের মানের দ্বিগুণ। আমরা তাহলে এখানে বিন্দু স্থানাঙ্কটাকে ধরে নেব, ঠিক আছে? আমরা বিন্দু স্থানাঙ্কটাকে ধরে নেব, এমন ভাবে ধরবো কোন বিন্দুর স্থানাঙ্ক যেন তার কোটি ভুজের দ্বিগুণ হয়। ভুজ যদি আমরা আলফা ধরি তাহলে কোটি কত হবে, 2 আলফা হবে, তাই তো? ভুজ যদি আমরা এক্স ধরি, কোটি 2x। তাহলে আমরা এই অধিবৃত্তের ওপর বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব। মনে করি বিন্দুটি আমরা বিন্দু স্থানাঙ্কটি ধরে নেব আলফা, 2 আলফা। এই যে কোটি ভুজের দ্বিগুণ নিয়েছি। এবার এই বিন্দু কোথায় আছে? এই বিন্দু অধিবৃত্তের ওপর আছে, তাই তো? সুতরাং আমরা এই বিন্দু এই অধিবৃত্তের সমীকরণকে সিদ্ধ করিয়ে দেব। পাই এর মান কত, 2 আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু 20x এর মান কত, আলফা। এখান থেকে আমাদের আলফা এর মান নির্ণয় করতে হবে। এখানে 4 আলফা স্কয়ার ইকুয়ালস টু 4 হবে, এখানে 5 আলফা হবে, কাটলে 5 আলফা হবে। আমরা আলফা কমন নিতে পারবো। আলফা যদি কমন নেই, আলফা মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আলফা ইকুয়ালস টু 0 বা আলফা ইকুয়ালস টু 5। আলফা এর আমরা দুটো মান পাচ্ছি। এবার আলফা ইকুয়ালস টু 0 এই মান কি আমরা নিতে পারবো? আমরা যদি এই মান নেই, আলফা এর মান যদি আমরা 0 বসাই, তাহলে তো এই বিন্দু 0,0 হয়ে যাবে। তাহলে কি এখানে কোটি ভুজের দ্বিগুণ হবে? কোটি ভুজের দ্বিগুণ হবে না, অর্থাৎ আলফা এর মান আমরা 0 নিতে পারবো না। তাহলে আলফা এর মান আমাদের 5 নিতে হবে। সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক, অ্যান্সার লিখে দিচ্ছি আমি, তোমরা লিখবে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক 5, এখানে যদি আমরা 5 বসিয়ে দিই, 5 ইন্টু 2 মানে কত, 10। আলফা এর মান 0 কেন নেওয়া যাবে না সেটা তোমরা পাশে লিখে দেবে। আলফা এর মান যদি আমরা 0 নিই তাহলে 2 আলফা, মানে ভুজ এবং কোটি দুটি একই হবে, দ্বিগুণ হবে না। এই অঙ্ক এখানে কমপ্লিট। কোশ্চেন নাম্বার 82 এখানে সেম অঙ্ক কি বলে দেওয়া আছে, এখানে অধিবৃত্ত বলে দেওয়া আছে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু -36x। এখানে বলেছে অধিবৃত্তের উপর কোন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যে বিন্দুর জন্য তার কোটি ভুজের 3 গুণ হবে। তো আমরা একই রকম করে এখানে লিখবো, ধরে নেব। এখানে আমাদের বিন্দু হবে আলফা, 3 আলফা। এই আকারে আমরা বিন্দুকে চুজ করতে পারি, তোমরা এই ভাষায় লিখে দেবে, ঠিক আছে? এখন এই বিন্দু এই অধিবৃত্তের উপর অবস্থিত হবে, তাই আমরা এখানে বসে দিতে পারবো 3 আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু -36 ইনটু x এর মান কত, x এর মান হচ্ছে আলফা। এখান থেকে আমরা বলতে পারি 9 আলফা স্কয়ার ইকুয়ালস টু -36 আলফা। তাহলে এখানে আমরা 9 বাদ দিতে পারছি। আলফা যদি আমরা কমন নেই, আলফা প্লাস 4 ইকুয়ালস টু 0, অর্থাৎ আলফা ইকুয়ালস টু 0 পাচ্ছি একটা, এবং আলফা ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে -4। এখন এখানেও আলফা এর মান 0 হবে না। কেন আলফা এর মান 0 হবে না? আলফা এর মান যদি 0 হয় তাহলে এই বিন্দুর ভুজ এবং কোটি দুটি সমান হবে, 3 গুণ তো হবে না। সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক তোমরা লিখে দিবে, নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক আলফা এর মান কত, -4, আর এখানে কত আসে, -12 হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? কোশ্চেন নাম্বার 9 অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এখানে বলেছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত, y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের উপর যেসব বিন্দু এবং তার শীর্ষ এবং নাভির সঙ্গে 3a স্কয়ার বর্গ একক বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, 3a স্কয়ার বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখানে কি রকম, y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের ছবি কি রকম হবে? y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত আমাদের এরকম হবে, তাই তো? এটা হচ্ছে আমাদের y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত। এখানে কোশ্চেনে কি বলেছে, এই অধিবৃত্তের উপর, এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক কত? শীর্ষবিন্দু হচ্ছে 0,0, এই বিন্দু কত, 0,0 শীর্ষবিন্দু, এবং নাভির স্থানাঙ্ক আমরা ধরলাম s, a,0 হবে। এখানে নাভির স্থানাঙ্ক হবে a,0, যেহেতু এখানে y স্কয়ার ইকুয়ালস টু 4ax আসে। এবার আমাদের এখানে কি বলেছে ভালো করে বুঝতে হবে। এখানে বলেছে এই অধিবৃত্তের উপরের কোন বিন্দু, এরকম বিন্দু নির্ণয় করতে হবে, কোথাও এরকম কোথাও একটা বিন্দু আমাদের বের করতে হবে যে বিন্দুর
সঙ্গে তার নাভি এবং শীর্ষবিন্দু মিলিয়ে যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই যে নাভি এবং এই বিন্দুর সাথে নাভি যুক্ত করলাম, শীর্ষবিন্দু যুক্ত করলাম, যে ত্রিভুজ উৎপন্ন হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 3a স্কয়ার। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? 3a স্কয়ার। আমাদের এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন এই বিন্দু আমাদের এদিকেও একটা এরকম বিন্দু থাকতে পারে বা থাকবেই, যেহেতু অধিবৃত্তটি তার অক্ষ সাপেক্ষে কি, অধিবৃত্তটি অক্ষ সাপেক্ষে প্রতিসম। তো আমরা এখানে একটা বিন্দু ধরেই করব, এদিকে আরেকটা বিন্দু আমাদের এখানে অ্যান্সার থেকেই, হিসেব থেকেই চলে আসবে আর কি। এখন আমরা এই বিন্দুর স্থানাঙ্ককে ধরে নেব। এই বিন্দু স্থানাঙ্ককে আমরা প্যারামেট্রিক আকারে ধরে নিলে আমাদের হিসেব করতে বেশি সহজ হবে। আমরা যদি প্যারামেট্রিক আকার ধরে নেই, অধিবৃত্তের সমীকরণ কত? y স্কয়ার ইকুয়ালস টু 4ax দেওয়া আছে, তাই আমরা প্যারামেট্রিক আকারে এই বিন্দুর প্যারামেট্রিক আকার p নাম দিলাম। প্যারামেট্রিক আকার হচ্ছে at স্কয়ার, 2at। এখানে শীর্ষবিন্দুকে আমরা নাম দিলাম, এটা মূল বিন্দু, তাই আমরা ও নাম দিলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা কোশ্চেনে যে ক্ষেত্রফল দেওয়া আছে সেই ক্ষেত্রফলের সাথে সমান করে দেব। এখানে লিখবো আমরা স্পষ্টতই অধিবৃত্তটির শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু হচ্ছে আমাদের মূল বিন্দু, এখানে আমরা ও নাম দিয়েছি। অধিবৃত্তটির নাভি স্থানাঙ্ক আমরা এস নাম দিয়েছি, a,0। এবার আমরা অধিবৃত্তের উপর কোনো বিন্দু আমরা চুজ করেছি এখানে পি। মনে করি অধিবৃত্তটির ওপর নির্ণয় বিন্দু, অধিবৃত্তটির উপর নির্ণয় বিন্দু আমরা পি নিয়েছি। পি মানে কত? at স্কয়ার, 2at। পি হচ্ছে আমাদের at স্কয়ার, 2at। এখন আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল, এখন ত্রিভুজ OSP এর ক্ষেত্রফল বইতে দেওয়া আছে। ঠিক আছে, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে, বইতে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। কত দেওয়া আছে বইতে ক্ষেত্রফল? 3a স্কয়ার। আমরা এখন এই তিনটি শীর্ষবিন্দু দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের পাবো। ঠিক আছে, এই তিনটি শীর্ষবিন্দু দিয়ে কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, x1 y1, x2 y2, x3 y3, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ মডুলাস দেব। x1 নেব, এখানে x1 ইন্টু y2 মাইনাস y3, x1 নেব, y2 নেব, মাইনাস y3 নেব, তারপরে প্লাস x2, y3 মাইনাস y1, তারপরে প্লাস x3, y1 মাইনাস y2। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শীর্ষবিন্দুর আকারে। তো আমরা এখন এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আমাদের আছে, আমরা এটাকে x1 y1, এটাকে x2 y2, এটাকে x3 y3 ধরতে পারি। তো প্রথমে আমরা x1 লিখব, তো হাফ মডিউলাস, প্রথমে x1 লিখব। x1 এর মান কত? 0। x1 এর মান 0, তাহলে আমাদের y2 মাইনাস y3 লেখার এখানে কোনো দরকার নেই, যেহেতু এটা 0 গুণ করলে 0ই হয়ে যাবে, তাই আমি এখানে y2 মাইনাস y3 লিখছি না। তারপরে প্লাস x2 নেব, x2 এর মান কত? a, y3 মাইনাস y1, x1 y1, x2 y2, x3 y3, তাহলে y3 হচ্ছে আমাদের কত? 280 মাইনাস y1 এর মান কত? এটা x1 y1, y1 এর মান হচ্ছে 0। এরপরে x3 ইন্টু, ঠিক আছে, এবার x3 এর মান কত? 80 স্কয়ার, x3 মান হচ্ছে 80 স্কয়ার। আমরা কি নেব? y1 মাইনাস y2, y1 কত? y1 0, y2 কত? y2 0। এটা হচ্ছে 3a স্কয়ার। তো আমরা এখানে হাফকে আমরা ডান দিকে গুণ করতে পারবো, মডিউলাস আছে এখানে। এইটুকু গুণ করলে কত হবে? এইটুকু গুণ করলে আমাদের হবে 2a স্কয়ার t। এবার এটা তো 0ই হয়ে গেল, 2a স্কয়ার t, মডিউলাস অফ 2a স্কয়ার t ইকুয়ালস টু 6a স্কয়ার। উভয় দিকে আমরা a স্কয়ার ক্যান্সেল করতে পারবো, যেহেতু a নট ইকুয়ালস টু 0। তো
মডিউলাস যদি আমরা তুলে দিই তাহলে আমাদের প্লাস মাইনাস আসবে, যেহেতু এখানে টি পরিবর্তনশীল চল আমাদের আছে, আমরা প্লাস মাইনাস দেব, এ স্কোয়ার কেটে যাবে, 2t ইকুয়ালস টু প্লাস মাইনাস 6, t ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। টি এর দুটো মান আসলো। টি এর দুটো মান কেন আসলো? এরকম বিন্দু এই দিকেও আমরা একটা পাবো, এমন ভাবে পাবো যেন এদিকে যে ত্রিভুজ উৎপন্ন করবে এটাও 3a স্কোয়ার হবে। তো নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক, নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক আমি অ্যান্সার লিখে দিচ্ছি, তোমরা লিখবে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক এটি স্কোয়ার কমা 280 এ টি স্কোয়ার। টি এর মান যখন আমরা 3 নেব কমা 2a টি এর মান 3, ঠিক আছে। তো এটা থেকে আমরা বলতে পারি এটা একটা হতে পারে, অথবা আরেকটা বিন্দু হতে পারে, সেটা কত, এ টি স্কোয়ার মানে -3 হোল স্কোয়ার কমা 280, 2a ইন্টু টি এর মান কত -3, এই হচ্ছে আরেকটি বিন্দু। এখানে কত 9a, 6a, আর এখান থেকে কত আসবে 9a, -6a। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্ক এখানে কমপ্লিট। কোশ্চেন নাম্বার 10 এ আমাদের কি বলেছে? কোশ্চেন নাম্বার 10 এ আমাদের বলেছে এটি স্কোয়ার কমা 280 এই সঞ্চালনশীল বিন্দু কোন প্রকারের শঙ্কুচ্ছেদ, এবং এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি এটি স্কোয়ার কমা 280 হচ্ছে আমাদের কি অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে। এই এটি স্কোয়ার কমা 280 হচ্ছে অধিবৃত্ত, এই বিন্দু হচ্ছে, এই বিন্দু সঞ্চার পথ কি অধিবৃত্ত। তো তোমরা এখানে লিখে দিবে যে এত বিন্দু সঞ্চার পথ হচ্ছে একটি অধিবৃত্ত। এবার আমরা এই বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করবো। সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা এই গতিশীল বিন্দুর, এটা হচ্ছে একটা গতিশীল বিন্দু, টি এর মান এখানে পরিবর্তনশীল, টি এর মান, টি এর বিভিন্ন মানের জন্য এই বিন্দুর অবস্থান বিভিন্ন হবে, ঠিক আছে। এখন এই গতিশীল বিন্দুর কোনো একটি নির্দিষ্ট অবস্থান এইচ কমা কে আকারে আমরা ধরে নেব, এইচ কমা কে আকারে ধরে নিয়ে এইচ এবং কে এর মধ্যে সম্পর্ক নিয়ে আসবে, সম্পর্ক নিয়ে আসার পরে এইচ এবং কে এর জায়গায় আমরা এক্স ও ওয়াই বসিয়ে দেব। তো আমরা এখানে লিখে নেব, মনে করি মানে এই বিন্দুর, মনে করি এ টি স্কোয়ার কমা 280 এই বিন্দুটির কোনো অবস্থান, বিন্দুটির কোনো অবস্থানের স্থানাঙ্ক, কোনো অবস্থানের স্থানাঙ্ক এটি স্কোয়ার কমা 280 এটা হচ্ছে একটি গতিশীল বিন্দু। এই গতিশীল বিন্দুর কোনো অবস্থানের স্থানাঙ্ক আমরা এইচ কমা কে ধরে নিলাম। এখন আমরা এইচ এর সাথে সমান করে দেব, সুতরাং এইচ ইকুয়ালস টু আমাদের এ টি স্কোয়ার হবে এবং কে ইকুয়ালস টু আমাদের কত হবে 280 হবে। এই দুটো সমীকরণ থেকে আমরা টি কে অপনয়ন করব, তাহলে আমাদের এইচ এবং কে এর মধ্যে সম্পর্ক চলে আসবে। এখন এখান থেকে আমরা টি এর মান কত পাচ্ছি? টি এর মান পাচ্ছি আমরা কে বাই 2a। এই টি এর মান যদি এখানে আমরা বসিয়ে দিই, সুতরাং আমরা কি পাচ্ছি a ইন্টু কে স্কোয়ার বাই 4a স্কোয়ার, একটা এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের কে স্কোয়ার ইকুয়ালস টু 4ah। সুতরাং এইচ কমা কে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, এইচ কমা কে বিন্দু সঞ্চার পথের সমীকরণ, কি এর জায়গায় বসাবো ওয়াই বসাবো, এবং এখানে এক্স, এইচ জায়গায় বসাবো হচ্ছে এক্স, 4ax। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আচ্ছা একটি অধিবৃত্তের সমীকরণ।